গল্প প্রণয়ের সুর পর্ব ১৮ লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। নিজুমরা একে একে গাড়িতে উঠে বসল। নিজুমকে স্বাভাবিক দেখে সব ভাই বোনরা মজা নিচ্ছে। সাব্বির তো বলেই বসে, ভাই তার মানে তুমিও মনে মনে বিয়ে করতে চাচ্ছিলে, বলতে পারছিলে না ছেলেটা। আহ, কি লজ্জা, কি লজ্জা। গাড়িতে হাসি ঠাট্টায় মেতে উঠল সবাই, কিন্তু নিজুম বেচারা চুপচাপ আছে। তার দাদির বর্ণনা অনুযায়ী মেয়ের ভদ্রতা দেখে না পড়ে বেহুশের পরিবর্তে বেহুলা হয়ে যায় কে জানে। সাহিলদের বাড়িতে বেশ আয়োজন করা হয়েছে। সুহানা রান্নাঘরে গিয়েছিল, তাকে চারবার ধমক দিয়ে বের করে দিয়েছেন রুজিনা বেগম। পঞ্চমবার না ফেরাতে পেরে কাজে হাত দিতে দিয়েছেন তিনি। রুজিনা বেগম মনে মনে খুশিও হলেন, মেয়েটা কাজে বেশ পটু। ছেলের বউ হিসেবে এরকম লক্ষ্মী মন্তব্যও তো তিনি চেয়েছিলেন, তবুও তিনি জেদ বজায় রাখলেন। মেহেরিনকে তৈরি করানোর দায়িত্বটাও সুহানার কাঁধে দিয়ে দিলেন মেহেরিনের মা। সুহানাও মেহেরিনকে কয়েকদিনে বেশ ভালো লেগেছে। মেহেরিনকে শাড়ি পরিয়ে দিল সুহানা। মিষ্টি কালারের শাড়িতে বেশ মিষ্টি দেখাচ্ছে মেহেরিনকে। সুহানা তো মজা করে বলল, আজ দেখবে তোমার হবু বর তোমাকে দেখে বেহুশ হয়ে পড়ে যাবে। মেহরিন ঘরে তখন আসলো রূপকে এসে বসলো খাটে, পায়ের ওপর পা তুলে বলল, এমনিতেই পেতনি, তার উপর এরকম করে পেতনি রানী সাজার কি দরকার ছিল তোমার ছোট বোন? সুহানা ভুল শুধরানোর মতো করে বলল, ভাইয়া ভুল বলছো, তুমি আপুকে অনেক সুন্দর লাগছে আজ। মেহরিন বলে উঠল, তুমিও বেশ মিষ্টি দেখতে। আমাদের ভাইয়া দেখে ঠিক থাকতে পারবে তো নাকি? ডাক্তার মানুষ কখন হার্ট ফেল করে না বসে। মেহরিনের কথা শোনা মাত্রই দরজার সামনে জোরে জোরে কেঁচে উঠল সাহিল। সোহানা সাহিলকে দেখে বেশ লজ্জা পায়। এমনিতেই তাদের দুজনের মধ্যে কোনো কিছু ঠিক হচ্ছে না। দুজনকে দেখলেই কেমন অস্বস্তিতে ডুবে যাচ্ছে। সুহানা এলোমেলো দৃষ্টি ফিরে বলল, আমার কিছু কাজ আছে। সুহানা চলে যেতেই হো হো করে হেসে উঠল রূপ আর মেহেরিন। সাহিল গম্ভীর কণ্ঠে বলল, দিন আমারও আসবে বলে দিলাম। আর রূপ, রেডি থাক, তোকে চড় মেরে দেওয়া মহান নারীর আসতেছে আজকে। রূপ থতমত খেয়ে উঠে বলল। মেহরিন বলে উঠল, কি কি খিচুড়ি পাকিয়েছ বড় ভাই বলে ফেলো। রূপ বলে উঠল, এই তোরে না দেখতে আসবে, যা তো সাজে মন দে, বাজে কথায় কান দিস না। সাহিল বলে উঠল, দেখবো তো বাজে কথা নাকি কাজের কথা? ওই মেয়েকে দেখলেই তো তোর প্যান্ট ঢিলে হয়ে যায়, বুঝিস না মনে করিস? রূপ রেগে বলল, দেখো ভাইয়া, ভালো হবে না কিন্তু। তখনই নিচ থেকে মানুষজনের কথার আওয়াজ ভেসে আসলো। সাহিল বলে উঠল, ওই তো এসে গেছে তোদের দুজনকে বাস দেওয়ার মানুষ। মেহরিন বলল, একটু দেখে আসি, দাঁড়াও। রূপ বলে উঠল, মান সমাজটা খাস না বোন, আগের বার তো ওনাদের সামনে তুই এত ভদ্র সেজেছিস, এবার যদি দেখে এভাবে নাচানাচি করছিস তো আর দেখতে হবে না। মেহরিন বসে রইল চুপচাপ। কোন ভদ্রলোক তাকে দেখতে এসেছে, একটু দেখতে হবে না? নিজুমের পরিবার সবাইকে খাতির যত্নে ব্যস্ত হলো সবাই। সোহানাকে অনেকটা কড়াকড়িভাবেই বলেছে রোজিনা বেগম, সবার সামনে যাতে এমন কিছু না করে যাতে তাদের
অসম্মানিত হতে হয়, আর সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে যাতে সবার সামনে আসে। সুহানা গোল্ডেন পাড়ের খয়েরি রঙের একটা শাড়ি পরেছে, সাথে শুধু একটু লিপস্টিক। এর থেকে বেশি ওর কাছে বাড়াবাড়ি। যেখানে সাজার কথা মানে বিলাসিতা মনে হতো, এখন কত কত জিনিস সে না চাইতেই পাচ্ছে। তার উপর এগুলো নিছক অপচয় ছাড়া কিছু মনে হয় না সুহানার কাছে। তবে যারা সাজতে পছন্দ করে তারা সহজেই সাজতে পারে, তাতে বিরোধিতা করতে যাবে না সুহানা। সাহিল কথা বলছিল নিখিলের সাথে, আর বাকিরা তারা তো নামিরাতেই ব্যস্ত। এই বাচ্চা মেয়েটা একাই সবাইকে মাতিয়ে রাখতে পারে, বলা যেতে পারে এই একটা মানুষ পুরো বাড়ির মানুষের প্রাণ। অন্যদিকে জেরিন, বৃষ্টি, নেহা, নিশাদ গেল মেহরিনকে দেখতে। মেহরিনের সাথে বসে আছে সুহানা। তাদের সবার মধ্যে সহজেই ভাব হয়ে গেল। মেহরিন প্রথমে কিছুটা অস্বস্তিতে ভুগতেছে। সে সবসময় নিজের পরিবারের মধ্যেই নিজেকে আবদ্ধ রেখেছে। তাদের পরিবারের মানুষের সংখ্যাও কম। এতগুলো মানুষকে একসাথে দেখে কিছুটা ঘাবড়ে গেছে। সুহানা সবার সাথে হেসে হেসে কথা বলছে। কিছুক্ষণ পরে নিচ থেকে ডাক পড়ল মেহরিনকে নিয়ে যাওয়ার। সুহানার সাথে মেহরিন আগে আগে আর পেছন পেছনে চৌধুরী পরিবারের মেয়েরা। সাহিল আচমকায় তাকালো উপরের দিকে। তার চোখ আটকে গেল খয়েরি রঙা মেয়েটার দিকে। উজ্জ্বল শ্যামলা গায়ে শাড়িটা কি সুন্দর মানিয়েছে। চোখের পলক পড়তে ভুলে গেল সাহিলের। এর আগেও মেয়েটাকে দেখেছে, কিন্তু এতটা সুন্দর লাগেনি। হয়তো ওরকমভাবে তাকানো হয়নি তার। মেহরিন ভাবল, ছেলেটাকে এই ফাঁকে একটু দেখে নেই, পরে যদি আর তাকাতে না পারি। মেহরিন সবার দিকেই অল্প স্বল্প তাকালো। হঠাৎ করে চোখ আটকে গেল চকলেট কালার শার্ট পরিহিত ছেলেটার দিকে। তার কেন যেন মনে হলো এটাকে কোথাও যেন দেখেছে। তার ভাবনার মাঝেই সুপার নিকট চলে আসলো তারা। সে তারা বেগম এসে মেহরিনকে ধরে নিজের পাশে বসালো। মেহরিনের রূপের প্রশংসা করে বলল, চাঁদের টুকরা একখান। এই নিজম, দেখ তো পছন্দ হয়েছে কিনা আমার বোনকে। নিজুম এতক্ষণ ধরে নিচু হয়ে বসেছিল আর ভাবছিল কোথায় এসে পড়েছি বাবা। এখন আবার তার দাদিটা তার মান সম্মানটা না শেষ করে দেয় সবার সামনে। নিজুম তাকাতেই মেহরুনের তাকালো। দুজনের চোখাচোখি হলো। নিজুম মুচকি হেসে ফেলল। মেহরুনে বুঝলো এই হাসির কারণ। তার মানে এই লোক মেহরুনকে চিনে ফেলেছে। মেহরুন যেন বেলুনের মতো চুপসে গেল। সে সাথে সাথেই চোখ নামিয়ে ফেলল। শাড়ির দুপাশ চেপে ধরে বসে রইল শুধু। কি লজ্জাজনক একটা পরিস্থিতি। মেহরুনের চুপচে যাওয়া দেখে নিজুমের হাসি পেল, কিন্তু এই মুহূর্তে কিছুতেই হাসা যাবে না। তা যে দাদি তুলে দিবে এক আশার। নিজুমকে মুচকি হাসতে দেখে রূপ তার কানে কানে বলল, ভাইয়া সাবধান, আমার ভোলাওয়ালা বোন কিন্তু রেগে গেলে অ্যাটম বম হয়ে যায়। নিজুম কিছু বলল না। এ যে কেমন ধামাকা সেই দিন বোঝা গেছে তার। এবার আসলো সেই ভয়ানক মুহূর্ত। মেহরুনের কাছেই এটা ভয়ানকই। এই ব্যাটার সাথে এখন কথা বলতে গেলে কি না কি বলবে। অসম্ভব কিছুতেই যেতে পারবে না, আবার না করতেও পারবে না। কি একটা অবস্থা। হাত পা ছুড়ে কাঁদতে মন চাইল ওর। মেহরুনের এমন অবস্থা দেখে বেশ মজা নিচ্ছে রূপ। মেহরুন তো সুহানাকে চেপে ধরে বলল, ভাবি আমার সাথে চলো প্লিজ, আমার না কেমন কেমন জানি লাগছে। সুহানা পড়ল বিপদে। তার যে শাশুড়ি এমনিতে তাকে থ্রেট দিয়ে রেখেছে, এই মেয়ে একদম বাড়াবাড়ি করবে না। এখন যদি যায় না জানি কি বলে বসে। মেহরিন তো মেহরিনেই সুহানাকে টেনে টেনে সাথে নিয়ে গিয়ে হাজির ছাদে। তারপরে আসলো রূপ
নিজুমকে ভিতরে দিয়ে সে কেটে পড়ল। সোহানা হাতের নখ কামড়াচ্ছে বারবার। নিজুম সোহানাকে দেখে হেসে কুশল বিনিময় করল। বাকি ভাই বোন সব এসে হাজির ছাদের সিঁড়িতে, কান পেতেছে দরজায়। নিখিল সাহিল বলল, যা শালা, নিজের বউকে নিয়ে আয়। সাহিল বোকার মতো বলে উঠল, আমাকে এসবে কেন টানছিস সোহানা? উনি আমার কথায় কেন আসবেন? সাব্বির বলে উঠল, ভাইয়া এটা কোনো কথা? তুমি কি আনরোমান্টিক বউ? বউকে আপনি আজ্ঞে করছ। আমি তো ভাবলাম তোমার বাসর টাসর সব হয়ে গেছে, এখন হানিমুনে যাবে। সাব্বিরের পিঠে একটা মারল মিহির। রেগে বলল, তোর কি কোনো দিন লজ্জা বলতে কোনো কিছু ভিতরে ইনস্টল হবে না রে? সাব্বির গর্বের সাথে বলল, না। সাহিল ভাবসাব নিয়ে বলল, এই সোহানা, এদিকে আসো। সোহানা যেন হাফ ছেড়ে বাঁচল। সেও দৌড় মেরে চলে আসলো। ছাদের অপর পাশে সাহিল সোহানাকে নিয়ে চলে গেল। এপাশ থেকে ওপাশ দেখার কোনো উপায় নেই। মেহরিন এবার নিজেকে ভীষণ অসহায় মনে করল। নিজুম যেন এবার সুযোগ পেয়ে বসল। মুচকি হাসিটা এখনো তার মুখে বিদ্যমান। সে বলল, আপনি তাহলে দিদুনের শান্তশিষ্ট ভদ্র মেয়ে? মেহরুনকে যেন রাজ্যের লজ্জা এসে ঘিরে ধরল। চোখ তুলতেই তাকাতে পারছে না। নিজুমার কথা বাড়ালো না। সে সেখান থেকে চলে আসলো। সব ভাই বোনরা হতাশ হয়ে বলল, নিজুমের মনে হয় মেয়ে পছন্দ হয়নি। নিজুম নেমে গেলে সবাই তার দিকে তাকিয়েছিল। সিঁড়িতে মেহরুনেও কিছু বলল না। তা যাই হোক, এই ছেলের মুখোমুখি আর না হলেই ভালো। আর কত লজ্জা দেবে কে জানে। মেহরুন ও দৌড়ে নিজের রুমে চলে গেল। অন্যদিকে কারো কিছু হোক বা না হোক, সাহিল আর সোহানার প্রণয়ের শুরুটা হয়তো এখান থেকেই হয়ে গেল। বিয়ের ডেট ঠিক করে নিয়ে কথা হবে এখন। সেতারা বেগম নিজুমকে চেপে ধরে বলল, কিরে মাইয়া কেমন দেখলি? নিজুম বলল, ভালো। সেতারা বেগম ভ্রুকুচকে বলল, শুধুই ভালো, পছন্দ হয়েছে নি? নিজুম কিছু বলল না। সেতারা বেগম বলে উঠল, এই মাইয়া আবার তোরে ফিরিয়ে দেয় নাই তো? আমার মান সম্মান কিছু রাখছি না? নিজুম এবার বলল, পছন্দ হয়েছে, একেবারে তোমার মতোই মেয়ে। দেখতে সহজ সরল, কিন্তু কর্মকাণ্ডে ডাকাতদের মতো। সেতারা বেগম হেসে বলল, জোরে বল হারামজাদা। নিজুম বলল, পারবো না। সেতারা বেগম নিজুমের কান চেপে ধরে বলল, জোরে বল পছন্দ হয়েছে। নিজুম আর সেতারা বেগমের কাহিনী দেখে সবাই হাসছে। নিজুম কান ছাড়াতে ছাড়াতে বলল, সারো দিদুন, কান ছিঁড়ে যাবে আমার। বলছি পছন্দ হয়েছে মেয়ে। পরে যা হলো বড়দের কথা, এসবে ছোটরা নেই। তবে এটা সবাই জানলো 1 সপ্তাহ পর বিয়ে হবে। মেহরিনের ঘরে এসে হাজির নামিরা মেহরিনের গালে চুমু খেয়ে নেহার উদ্দেশ্যে বলল, মাম্মা, নতুন মামুনি পছন্দ হয়েছে। মামুনি অনেক কিউট। নেহা নামিরাকে কোলে নিয়ে বলল, তাই নাকি? হামিদা বেগম, সাহারা বেগম, তাহমিদা বেগম এসে বলল, আমাদের মুরব্বীদের ভোট তো পেয়ে গেছি, আর কোনো সন্দেহ নেই, মেহরিনেই হবে আমার ছেলের বউ। হাসি ঠাট্টা গল্প আড্ডা শেষে বিয়ের 3 তারিখ ঠিক করা হলো। মেহরিন বেচারি এখনও লজ্জা পাচ্ছে, কারণ একটাই, নিজুম নামক ব্যক্তির সাথে তার প্রথম সাক্ষাৎ। আর এই লোকটা যে যতটা ভদ্র দেখায় সে ততটা ভদ্র না। কিভাবে এক কথা তাকে পচানি দিয়ে কেটে পড়ল। আর মেহরিন কিনা কিছু বলতেও পারল না। তার উপর রোব সেই কখন থেকে মজা নিচ্ছে তার সাথে। রাহার একটু ফ্রেশ হতে হবে। নিশাত রুহানের সাথে মজা করতে গিয়ে ওর জামার নিচের অংশ কিছুটা পানি পড়ে গেছে। নেহা বলছে উপরে মেহরিনের ঘরে যাওয়ার জন্য। রাহা মেহরিনের ঘর খুঁজে
যেই না ঢুকতে যাবে তখন ওই রুম থেকে বের হয় রূপ। রাহার তো আর বেশি মেজাজ খারাপ হয়ে যায় এমন সময় এখানে রূপকে দেখে। যতই হোক লোকটা তার শিক্ষক, কিন্তু ততটা সম্মান রাহা তাকে মন থেকে করতে পারছে না। প্রথম দিনে মানুষটা কেমন ব্যবহার করলো, তার উপর যতবারই দেখা হয়েছে জ্ঞান দিতে দিতে মাথা খারাপ করে ফেলেছে একদম। কেন ভাই, ক্লাসে জ্ঞান দিয়ে তোমার মন ভরে না? যত সব। রাহা বিরক্তি নিয়ে বলল, আপনার কি সমস্যা বলুন তো? আপনার শিক্ষক না হয়ে খাম্বা হওয়া উচিত ছিল। যখন থেকে খাম্বার মতো সামনে চলে আসেন আর ধাক্কা মারেন। রৌফও বিরক্ত হয়ে বলল, এই দেখো, আমিও ইচ্ছে করে মারিনি। তুমি কেন অন্যের রুমে নক না করে ঢুকতে যাও? ম্যানার্সলেস কোথাকার। রাহার রেগে গেল, বলল, আপনার রুমে ঢুকেছি, ঢুকিনি তো, তাহলে বেশি কথা বলবেন না। আপনাকে না আমার দেখলেই বিরক্ত লাগে। বিরক্তিকর মানুষ একটা, যখন তখন মানুষের সাথে লাগতে আসে। সেখানে তখন আসে মিহির। রাহা মিহিরকে বলে, ভাইয়া তুমি কি আমাকে একটু বাসায় নিয়ে দিয়ে আসবা? এখানে আমার বিরক্ত লাগছে। মিহির বুঝলো রাহা রৌফকে দেখেই বেশি বিরক্ত হচ্ছে, আবার এখন রেগেও আছে। এখন রাহা যা বলছে তাই করা উচিত। মেহরিন ভেতর থেকে ডেকে বলল, রাহা রাগ করো না প্লিজ। ভাইয়া একটু এমনই, ওর কথায় রেগে চলে গেলে আমি অনেক কষ্ট পাবো। প্লিজ সবার সাথে থেকে যাও। মিহির যেন স্বস্তি পেল। সে রূপকে বলল, রূপ তুমি আমার সাথে চলো, সাহেল তোমাকে ডাকছিল। মেহরিন এসে রাহার হাত টেনে তাকে ভিতরে নিয়ে বসলো। রাহা মুখ ফুলিয়ে রেখেছে। কেন যে এর সাথে বারবার দেখা হয়? পারলে তো ভার্সিটি যেত না ও। মেহরিনের বুঝতে বাকি রইল না রাহাই সে মেয়ে যার কথা সাহিল সকালে বলেছিল। এবার রূপকে ইচ্ছা মতো পচানি দেওয়া যাবে। শিলার সামনে বসে আছে শিলার ভাই সোহেল রানা। সোহেল রানা তার বোনের রাগি চোখ তাকিয়ে বলল, তোর জন্য কী কী করিনি আমি, আর তুই কিনা শেষমেশ আমার শত্রুকে পছন্দ করেছিস? শিলা গা ছাড়া ভাব নিয়ে বলল, ওকে পছন্দ করতাম ভাইয়া যতদিন ওকে পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন তা কিছুতেই সম্ভব না। আমাদের কাছে আমাদের ব্যবসায় আগে। আমি চাই না ওই এমপি আর পুলিশ অফিসারের জন্য আমরা ফেঁসে যাই। তুমি ওই ডাক্তারটাকে অযথাই সুযোগ দিলে, মেরে ফেললেই তো সব ঝামেলা চুকে যেত। এখন ওটাও লাপাত্তা, সাথে ওই মেয়েটাও। কোনোভাবে যদি পুলিশের হাতে পড়ে তো সব শেষ হয়ে যাবে। অন্য কিছু ভাব, যাতে আমরা ধরা না পড়ি। নিখিলের একটা মেয়ে আছে, ওটাকে যদি কোনোভাবে আমাদের কাছে আটকে রাখতে পারি। ওই মেয়ে এখানে থাকতে থাকতেই দেশ ছেড়ে যাব আমরা। কিন্তু ভাবি, আর তোমার ছেলে? ওদের কথা পরে ভাববো, ওদেরকে তো কিছু করবে না। তোর ভাবি তো জানেই না আমরা কি করি। আর ওকে বলবো দেশের বাইরে কাজে যাচ্ছি, আগেও তো গিয়েছি, সন্দেহ করবে না। দরজার আড়াল থেকে সব কিছু শুনে ফেলল সোহেল রানার স্ত্রী মিনা। সে জানে না তার স্বামী কী বিষয়ে কথা বলছে, তবে এটা নিশ্চিত কোনো না কোনো খারাপ কাজে জড়িত। ওর ভালোবাসার কি এমন কমতি ছিল যার জন্য লোকটা তার সাথে এত নিখুঁত অভিনয় করল? এতগুলো বছর ধোকায় রেখেছে তাকে, আর তাদের সন্তান তাকে কি জবাব দেবে? মিনা কিছুদিন পর যখন ছেলেটা বড় হবে তখন তাকেও ভুগতে হবে তার বাবার কর্মফল। কষ্টে বুক ফেটে কান্না আসলো মিনার। দৌড়ও চলে গেল সেখান থেকে। রুমে গিয়ে নিজের 6 বছরের ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বসার ঘরে বসে সবাই শপিং করে নিয়ে আলোচনা করছে। বিয়ের কোনো দিন কোন ড্রেস পরবে এসব নিয়ে আলোচনা হচ্ছে। সবচেয়ে বেশি আনন্দে আছেন সেতারা বেগম। নাতি যে মেয়ে পছন্দ করেছে এতে যেন তার খুশি আর ধরছে না। 1 সপ্তাহ পরে বিয়ের তারিখ দিয়েছেন। এখান থেকে আত্মীয়দের দাওয়াত দেওয়াও বাকি। প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাড়ির বড়রা।
সাব্বিরদের বাড়িতে শিশির মুখ লুকিয়ে বসে আছে, কারণ তার আদরের বোন তাদের ছেড়ে দূরে যাবে। তুহাও মুখ ফুলিয়ে বসে আছে। সে চায় হোস্টেল থেকে পড়তে, কলেজে বাসা থেকে দূরে। আর সে কি একা যাবে? নিশাত তো যাবে, দুজনেই একসাথে চান্স হয়েছে। আরও তো বেশ কিছুদিন আছে। এখনই তার ভাই কান্না জুড়ে দিয়েছেন। সাব্বির তো খুশিতে লাফিয়ে বলছে, তুই গেলেই আমি বাঁচি। আহ, কি শান্তি। শিশির বরাবরই ইমোশনাল। নিজের যখন ব্রেকআপের কথা হয়েছিল সবার সামনে বসে ভ্যাভ্যা করে কেঁদেছিল। তারপর থেকে বান্দাকে দিয়ে আর কোনো মেয়ে ভালো লাগাতে পারেনি সাব্বির। আর না তার মায়ের পছন্দের কোনো মেয়ে পছন্দ হয়েছে। বিয়ে তো দূর, প্রেম করার নামই নিচ্ছে না বেচারা। হতাশ, পুরোই হতাশ সাব্বির। এমন ভাই তার কিভাবে হলো? অন্যদিকে তার বাপ রাজনীতি ভার নিখিলের উপর ছেড়ে দিয়ে আমের ব্যবসা ধরেছে, আর দিন রাত চিল করছে। কি জীবন মায়েরই! শুধু সাব্বিরেরই কিছু হচ্ছে না। তুহা সাব্বিরের সাথে কিছুক্ষণ ঝগড়া করে নিশাদদের বাড়িতে গেল, একটু আড্ডা দিতে হবে। ভাই তার কয়লার মতো মুডের 12টা বাজিয়ে দিয়েছে একেবারে। তুহা নিশাদদের বাসায় এসেছে, সবাই ব্যস্ত বিয়ের আলাপ আলোচনায়। তুহা এই ফাঁকে উঠে গেল, সিঁড়ি বেয়ে রাস্তায় হামিদা বেগমকে জিজ্ঞেস করল, নিশাদ কোথায়? সে জানিয়েছেন ছাদে, হয়তো দেখে আয় গিয়ে তুই। তুহা তাই করলো, ছাদে উঠে গেল। গুনগুন করতে করতে তুহা আশেপাশে তাকালো, নেই। মেয়েটা কি রুমে আছে? তুহা আপন মনে ভেবে না নামতেই যাবে, হাত ধরে কেউ টান দিল। তুহা ভয় পেয়ে গেল। তার থেকে বেশি অবাক হলো রোহানকে সেখানে দেখে। তুহা অবাক হয়ে বলল, রোহান ভাইয়া তুমি? রোহান ধমক দিয়ে বলল, কে তোর ভাই? তোর না 2টা ভাই আছে, আমাকে ভাই কেন ডাকবি তুই? তুহা বোকার মতো বলল, ভাই না ডাকলে কি ডাকবো? জামাই ডাকবি। তুহা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সি সি, কি আজে বাজে কথা বলছো তুমি? দেখো, আমি কিন্তু আন্টির কাছে বিচার দেব। তুই এমন পানসে কেন রে তুহা? তোর বয়সের মেয়েরা বিয়ে করে বাচ্চা কাচ্চার মা হয়ে যাচ্ছে, আর তুই একটু কিছু শুনলেই সিসি শুরু করিস। তুহা মিনমিন করে বলল, তো কি করব? আপনি শুনুন, আমি যাব। চুপ, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে তোকে এখানে এনেছি। তুহা তাকিয়ে আছে কি বলবে শোনার জন্য। রোহান তুহার দিকে তাকিয়ে বলল, তোকে আমি পছন্দ করি। আমার মনে হয় শুধু পছন্দ না, ভালোবাসি। তুহার মুখ থেকে আপনা আপনি বের হলো আসলো, হ্যাঁ? রোহান তুহার মাথায় মেরে বলল, গাদি। তুহা আবার বলল, কেমনে সম্ভব? রোহান বিরক্ত হয়ে বলল, এই, তোর বোঝা লাগবে না, শুধু এইটুকু মাথায় রাখ, কলেজে কি বেশি লাফাবি না। আর কোনো ছেলের সাথে যদি কথাও বলেছিস, তোর একদিন কি আমার একদিন। যা এখান থেকে, তোর উপর আমার নজর সবসময় থাকবে, মাথায় রাখিস। তুহা বুঝলো না, এই বলছে পছন্দ করি, আবার এই এখনই ধমক দিচ্ছে। অদ্ভুত ছেলে। 2-1 দিন পর ইরফান ফোন করেছে নিখিলকে। সে এখন পার্টি অফিসে ব্যস্ত। ইরফান ফোন দিয়ে বলল, এমপি সাহেব, অপরাধীদের খোঁজ তো পাওয়া গেছে। নিখিলও খুশি হলো, ইরফানের সাথে কথা বলে সব প্ল্যান করে ফেলল। ইরফান কথা বলা শেষ করেই রুমে আসলো। সেখানে শুয়ে আছে আরশি মেয়েটা, এখনও দুর্বল। ভাগ্যক্রমে এখনও ইরফান তাকে জানাতে পারেনি তার সাথে মারা গেছে। দীর্ঘশ্বাস ছাড়ল ইরফান। মেয়েটাকে বাসায় রাখছে, এটা নিয়েও নানান প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে। কি করে সব সামলাবে কে জানে। আগে আসল কার্পিটটাকে ধরা পড়ুক, পরে এর ব্যবস্থা করা যাবে। নামিরা বাহিরে এসেছে তাহমিদা বেগম সাথে। দুজন গল্প করতে করতেই ফুটপাত দিয়ে হাঁটছে।
এমন সময় একটা গাড়ি এসে থামলো। দুজন লোক বেরিয়ে এসে তাহমিদাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নামিরাকে তুলে নিল। তাহমিদা বেগম গিয়ে পড়ল রাস্তায় থাকা ইটের উপর। মাথায় জোরে আঘাত লাগায় সে উঠতে পারল না। নামিরা জোরে কেঁদে উঠল, ডাকলো, মাম্মা, নানু ভাই, আমার খুব ভয় লাগছে। তাহমিদা বেগম শক্তি করে উঠতে পারলেন না। তার মনে হলো তাকে ফোন করতে হবে, সবাইকে জানাতে হবে নামিরার কথা। তার যা খুশি হোক। তাহমিদা বেগম ঝাপসা চোখে ফোনের স্ক্রিনে তাকালেন। ফোন দিলেন কাকে বুঝতে পারলেন না। রিসিভ হতেই তিনি শুধু বললেন, নামিরাকে ওরা নিয়ে গেল, ওকে কেউ বাঁচা। জ্ঞান হারালেন তিনি। রাস্তায় মানুষ জটলা বাঁধল। কোনো একজন পরিচিত হয়তো থামল তাহমিদা বেগমকে দেখে চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।